সো আজকে হ্যাঁ তোমরা বসে পড়তে পারো, ঠিক আছে। আগের দিনকে একটা লেখা পরীক্ষা হয়েছিল, বাট টুডে উইল স্টার্ট উইথ আ নিউ টপিক, যেটা তোমাদের জৈবনিক প্রক্রিয়ারই একটা অংশ। সেটা হচ্ছে আমাদের শ্বসন প্রক্রিয়া নিয়ে একটু আমরা আজকে আলোচনা করব, ঠিক আছে। আজ থেকে আজ এবং পরবর্তী একটা ক্লাস আমরা হচ্ছে কি শ্বসন প্রক্রিয়া আলোচনা করব। সো আই এম শেয়ারিং দ্য স্ক্রিন, তোমরা একটু জানিও যে তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা। ওকে, উইদাউট ওয়েস্টিং টাইম, ইটস অলরেডি 2:15. Can you see the screen, anyone? তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ? আমার স্ক্রিনটা, এনিওয়ান? ওকে, ঠিক আছে। ওকে, okay, so fine. So today we are going to discuss our respiratory system মানে আমাদের শ্বসন প্রক্রিয়ার সাথে যে অঙ্গটা যুক্ত বা যে তন্ত্রটা রয়েছে পুরোপুরি সিস্টেমটা, সেইটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং তার অন্যতম একটা প্রধান অংশ হচ্ছে কি আমাদের লাংস, মানে আমাদের ফুসফুস সিম্পলি, যেটা তোমরা দেখতে পাচ্ছ ডান দিকের একটা ছবিতে একটা ইনফোগ্রাফ হিসাবে। ওকে, তো প্রথমেই আমরা দেখে নেব, আমরা যে এতক্ষণ বসে রয়েছি বা আমরা যে কন্টিনিউয়াস হচ্ছে গিয়ে যে নিঃশ্বাস এবং প্রশ্বাসের আদান প্রদান হচ্ছে, প্রশ্বাস নিচ্ছি এবং নিঃশ্বাস ছাড়ছি, উই আর ইনহেলিং, ইনহেলেশন, ইনহেল করছি এবং ছাড়ছি, সেটাকে বলা হচ্ছে এক্সেলেশন, এক্সেল করছি। তো সেটা কিসের মাধ্যমে হচ্ছে? তো পরপর যদি দেখা যায়, মোটামুটি সমস্ত স্তন্যপায়ী প্রাণী যারা রয়েছে, ম্যামিলিয়ান, তাদের ক্ষেত্রে শ্বাসযন্ত্রটা বেসিক্যালি হচ্ছে গিয়ে ফুসফুস। ওকে, তো এই ফুসফুসটা বেসিক্যালি অনেকটা বেলুনের মতো, বা বেলুনের থেকেও অনেকটা দেখতে কিরকম হয়। ভেরি সিম্পলি, তোমরা হচ্ছে গিয়ে এই ফলটি সম্বন্ধে প্রত্যেকেই পরিচিত। আঙুরের থোকাকে যেরকম দেখতে হয়, এক্স্যাক্টলি ওই রকম থোকার মতো হচ্ছে গিয়ে দেখতে হচ্ছে গিয়ে আমাদের যদি ফুসফুসের একদম ভেতরটা দেখা যায় পুরোপুরি, ফুসফুসের প্রতিটা অংশই মোটামুটি এরকম দেখতে, যার প্রত্যেকটা আঙুরই যেমন একটা শাখার সাথে যুক্ত থাকে, তারপরে সেই একটা দুটো শাখা আবার জুড়ে গিয়ে আর একটা শাখা তৈরি করে বড় শাখা। তো এরকম প্রত্যেকটা যে ব্রাঞ্চগুলো থাকে আঙুরের, সেরকমই ঠিক আমাদের ফুসফুসের মধ্যেও একই রকমের ঘটনাটা রয়েছে, যে গঠনটা রয়েছে। তো ফুসফুসের প্রধান কাজ কি? কারণ এই প্রত্যেকটা যে আঙুরের থোকার মতো দেখতে পাচ্ছ, তো যেগুলোকে বেসিক্যালি বলা হয় অ্যালভিওলাই, গঠনটা আমি বলছি প্রত্যেকটা অংশ, তার ঠিক পাশ দিয়েই কি থাকে, যেমন নিচের ছবিটাতে দেখতে পাচ্ছ অজস্র রক্তবাহ থাকে। সেই রক্তবাহের মধ্যে কি রয়েছে? লোহিত রক্তকণিকা রয়েছে। সেই লোহিত রক্তকণিকার মধ্যে রয়েছে হিমোগ্লোবিন। সেই হিমোগ্লোবিনের কাজ কি? অক্সিজেন বহন করে নিয়ে যাওয়া। তাহলে কি হচ্ছে, এই অ্যালভিওলাইতেই কি হয়, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান হয়। কেন আমাদের অক্সিজেন দরকার সেটা তোমরা জানো। সেই অক্সিজেনটা রক্তে ঢুকবে আর রক্ত থেকে কার্বন ডাই অক্সাইডটা বেরিয়ে যাবে। তো এই ঘটনাটা হচ্ছে কি হওয়াটা দরকার। এই ঘটনার জন্য যে প্রধান অঙ্গ, সেটা আর কিছুই নয়, আমাদের ফুসফুস। তাহলে এই ফুসফুসের গঠন যদি দেখা হয়, একদম প্রথম থেকে যদি স্টার্ট করা হয়, আমাদের একটা ন্যাজাল ক্যাভিটি রয়েছে, রাইট, যেটাকে আমরা নাসারন্ধ্র বলছি। তো এই নাসারন্ধ্র বেসিক্যালি ন্যাজাল ক্যাভিটি দিয়ে হচ্ছে কি আমরা বায়ু নিচ্ছি বা ছাড়ছি। এছাড়া আমাদের আরেকটা অংশ রয়েছে, অঙ্গ, যেখানে হচ্ছে গিয়ে যেটার মাধ্যমে আমরা নিঃশ্বাস প্রশ্বাসের বায়ুর আদান প্রদান করতে পারি, সেটা হচ্ছে গিয়ে মুখ। তার পরবর্তী অংশটা হচ্ছে গিয়ে ফ্যারিংস, তারপরে দেখতে পাচ্ছ ল্যারিংস, ঠিক গ্রীবা অঞ্চলে। তারপরে একটা সিঙ্গল, তোমরা যদি কি বলবো, বেসিনের নিচে যদি কখনো দেখো স্কুলের বা তোমাদের অনেকের বাড়িতেও হয়তো থাকতে পারে, যে বেসিনের যে আউটলেট পাইপটা হয়, সেটা যেমন একটা কয়েলের মতো থাকে, একটু খাঁচকাটা খাঁচকাটা যেরকম হয় পাইপটা, স্মুথ পাইপ হয় না, ঠিক সেই রকম দেখতে একটা পাইপ হচ্ছে কি ট্রাকিয়া।
ঠিক ওই রকম দেখতে হয়। স্যার, হ্যাঁ প্লিজ। বলছি স্যার কিছু শোনা যাচ্ছে না। অন্য স্কুলগুলো, এনিওয়ান, ক্যান ইউ হিয়ার মি? বাঁশবেড়িয়া মিউনিসিপ্যাল হাই স্কুল শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছে। দুয়ারবাসিনী গার্লস, ওকে শুনতে পাচ্ছে। কে শোনা যাচ্ছে, গ্রুপে মেসেজ করেছে। কোন স্কুলটি বললো শোনা যাচ্ছে না? আহ, শোনা যাচ্ছে এবার। আচ্ছা, হয়তো কোনো ইন্টারনেটের ইস্যুর জন্য এটা, টেকনিক্যাল গ্লিচ চলতেই থাকে যেহেতু আমরা অনলাইনে ভার্চুয়ালি মিট করছি, আনফর্চুনেটলি। ওকে, আই থিঙ্ক নিমপি রামকৃষ্ণ বিদ্যাভবন, শ্রীরামপুর গার্লস সবাই শুনতে পাচ্ছে। ওকে, গোয়িং ব্যাক টু দ্য টপিক। হ্যাঁ, যেটার কথা হচ্ছিল, অংশগুলো ট্রাকিয়া, তারপরে সেটা হচ্ছে কি দুটো শাখায় ভাগ হয়ে যাচ্ছে, যেটাকে বেসিক্যালি বলা হচ্ছে ব্রঙ্কাই। সেখান থেকে বিভিন্ন রকমের ব্রঙ্কিওল, ব্রঙ্কাই, ব্রঙ্কিওল, এবং আলটিমেটলি লাস্টে যেগুলো দেখা যায় ঠিক এই থলিগুলো, এগুলো বেসিক্যালি ছোট ছোট অ্যালভিওলাই, ঠিক আঙুরের থোকার মতো যেটা দেখতে পাওয়া যায় সেগুলো হচ্ছে অ্যালভিওলাই। এবং এই অ্যালভিওলাইয়েরই চারিদিকে হচ্ছে কি কি থাকে, প্রচুর রক্তজালক থাকে। প্রচুর রক্তজালক থাকে, যে একদিক দিয়ে রক্ত আসছে এবং আরেক দিক দিয়ে রক্ত চলে যাচ্ছে। যে একটা দিয়ে রক্ত আসছে কেউ বলতে পারবে সেটা হচ্ছে কি কোনটা, শিরা না ধমনী? হৃৎপিণ্ড থেকে যে রক্তটা ফুসফুস অব্দি আসছে সেইটার নাম কি, এনিওয়ান? যে ক্যাপিলারি বা রক্তবাহের মধ্যে দিয়ে রক্তটা ফুসফুসে আসছে, ফুসফুসের চারিপাশে, সেই রক্তবাহটা কোনটা, তার নাম কি? অবভিয়াসলি রক্তজালক তৈরি করছে। এনিওয়ান? ওকে, ফুসফুসীয় ধমনী। দুটো দিকে যেহেতু আমাদের ফুসফুসের গঠনের এবারে অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে আমাদের দুটো লোব আছে, একটা হচ্ছে ডান দিকের এবং আরেকটা হচ্ছে গিয়ে বাঁ দিকের। দুটো ফুসফুসীয় লোব থাকে এবং এই লোবগুলোতে কি যাচ্ছে, দুটো অংশ অনেকটা ত্রিকোণাকার হয় বা শঙ্কুবাকারও বলতে পারো। এখানে একটা করে হচ্ছে গিয়ে, দুটো করে হচ্ছে গিয়ে ধমনী যাচ্ছে, ফুসফুসীয় ধমনী, যার মধ্যে কি হচ্ছে ধমনী, কিন্তু ব্যতিক্রম হচ্ছে এর মধ্যে দূষিত রক্ত বহিত হচ্ছে। আর আছে দুজোড়া ফুসফুসীয় শিরা। এই মানে টোটাল চারটে শিরা, যেটা আবার ফুসফুস থেকে রক্তকে অক্সিজেন, অ্যালভিওলাই থেকে অক্সিজেন নিয়ে সেই রক্তটাকে বিশুদ্ধ রক্ত নামকরণ করা হচ্ছে, আমরা বলছি বিশুদ্ধ রক্ত, সেই রক্তটা চলে যাচ্ছে হৃৎপিণ্ডে। তো এই ঘটনাটা ঘটছে। তাহলে যদি আরেকটুখানি ডিপার ওয়েতে দেখা যায়, আরেকটুখানি গভীরে গিয়ে যদি দেখা যায়, তাহলে একটু আগে যেটা বলছিলাম, আমাদের ফুসফুসের গঠনের মধ্যে একটা রাইট লোব রয়েছে এবং একটি লেফট লোব রয়েছে, একটা ডান দিকের অংশ রয়েছে, একটা বাঁ দিকের অংশ রয়েছে, এবং অনেকটা করোগেটেড টিউব বলা হয় ইংলিশে, সেটা হচ্ছে কি ট্রাকিয়া। ট্রাকিয়া যেখান থেকে মেনলি হাওয়াটা আসছে, ঢুকছে এবং বেরোচ্ছে হয়। সেই ট্রাকিয়ার পরবর্তী অংশ বিভিন্ন ধরনের ব্রঙ্কাস রয়েছে এবং ব্রঙ্কিওল রয়েছে। এবার একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, ডান দিকের যে লোবটা রয়েছে সেটা তিনটে লোব দেখতে পাচ্ছ। আপার লোব একটা, দু নম্বরটা হচ্ছে মিডিল লোব, এবং তিন নম্বরটাকে বলা হয় লোয়ার লোব। তিনটে অংশ বা তিনটে লোব, অংশ বা লোব বলা যেতে পারে লোবকে। আর বাঁ দিকেরটাতে দুটো মাত্র লোব থাকে, একটা হচ্ছে আপার লোব এবং দু নম্বরটা হচ্ছে গিয়ে আরেকটা নিচের অংশ, সেটা হচ্ছে লোয়ার লোব। এইটা হচ্ছে গিয়ে আমাদের ফুসফুসের বাম লোব এবং ডান লোবের মধ্যে আরেকটা ইউনিক ক্যারেক্টারিস্টিক্স, যে ডান দিকের লোবটা তিনটে লোব রয়েছে এবং বাম দিকে আমাদের হচ্ছে গিয়ে দুটো লোব রয়েছে। এইটা মোটামুটি, এবং ঠিক এর মাঝখানে কি রয়েছে, নচ ফর দ্য হার্ট বলে যেটা লেখা রয়েছে এখানে, দেখো নিচের দিকে লেখা আছে নচ, একটা খাঁজ। কিসের জন্য এই খাঁজটা?
প্রধানত বাম লোবের দিকে থাকে ফুসফুসের, ওইখানে আমাদের হৃৎপিণ্ড অবস্থান করে। ঠিক হৃৎপিণ্ড দুটো ফুসফুসের মাঝখানে থাকে, কিন্তু যেহেতু হৃৎপিণ্ড তোমরা হয়তো পড়েছো যে আমাদের ভেন্ট্রিকেলটা কিছুটা বাঁ দিকে একটু কোণা করে অবস্থান করে আমাদের হৃৎপিণ্ডটা, তার ফলে হৃৎপিণ্ডের অবস্থানটা হচ্ছে গিয়ে ঠিক এরকম একটা জায়গাতে হয়ে থাকে। তো সেই কারণে এখানে একটা খাঁজের সৃষ্টি হয়, যেটাকে বলা হয় নচ অফ দ্য হার্ট বেসিক্যালি, যেটা হচ্ছে গিয়ে লেফট লোব বা বাম লোবেতে ফুসফুসে দেখা যায়। ওকে, তাহলে একটা ছোট্ট প্রশ্ন, ডু ইউ নো হোয়াট ইজ দ্য ব্রিদিং ফ্রিকোয়েন্সি, অথবা এটাকে ব্রিদিং রেট বলা হয়, ব্রিদিং ফ্রিকোয়েন্সি অর ব্রিদিং রেট অফ আ হেলদি অ্যাডাল্ট অ্যাট রেস্টিং কন্ডিশন অর অ্যাট রেস্ট? আমাদের ব্রিদিং ফ্রিকোয়েন্সি, ব্রিদিং মানে শ্বাস প্রশ্বাসের হার কত, ফ্রিকোয়েন্সি মানে কত বার হচ্ছে, বা রেট কথাটাও ইউজ হয় RATE, সেটা হচ্ছে কত হার, মানে ব্রিদিং বা শ্বাস প্রশ্বাসের হার কত কাদের, হেলদি অ্যাডাল্ট, একজন সুস্থ স্বাভাবিক পূর্ণবয়স্ক প্রাপ্তবয়স্ক মানুষের কোন কন্ডিশনে, যখন সে বিশ্রাম করছে, অ্যাট রেস্ট। এনিওয়ান? হ্যাঁ বলো, কত, আরেকবার একটুখানি পরিষ্কার করে, সরি। সরি, আমি ঠিক শুনতে পেলাম না। এনিওয়ান একটুখানি যদি আমাকে, অন্য একটি স্কুল যদি শুনতে পেয়ে থাকে একটু যদি বলে মাইকে। 17, 52, এনিওয়ান প্লিজ? আনফর্চুনেটলি অডিওটা পার মিনিট শব্দটা আমি শুনতে পেয়েছি, কিন্তু সংখ্যাটা কিছুতে আমি পরিষ্কারভাবে শুনতে পাচ্ছি না। এক্সট্রিমলি সরি, তুমি চেষ্টা করছো, কিন্তু এটা আমার পার্টেই হচ্ছে কি আমি ঠিক বুঝতে পারছি না তুমি কত বলছো, কারণ ব্যাকগ্রাউন্ডে একটা হালকা নয়েজ আসছে, যেটার কারণে ভয়েসটা এখানে ব্রেক হচ্ছে। 72, ওকে, 72 বিটস পার মিনিট বলছে। ওকে, এনিওয়ান এলস? অন্য কোন স্কুল? অন্য কোন স্কুল একটু চেষ্টা করবে। আমাদের হৃদস্পন্দনের হার হচ্ছে কি 72 বিটস পার মিনিট, কিন্তু আমাদের কতবার আমরা নিঃশ্বাস বা প্রশ্বাসের আদান প্রদান করছি সেটা কিন্তু কখনোই 72 ব্রিথস পার মিনিট নয়। অ্যাট রেস্টিং কন্ডিশন আমরা গড়ে 10 থেকে 12 বা 14 এইরকম হারে কিন্তু হচ্ছে গিয়ে শ্বাস প্রশ্বাসের আদান প্রদান করে থাকি। দ্য অ্যান্সার ইজ অ্যাপ্রক্সিমেটলি, ইট উইল ভ্যারি ডিপেন্ড অন দ্য ইন্ডিভিজুয়াল, প্রত্যেকের উপরে নির্ভর করছে সে তার মেটাবলিক রেট কতটা, তার বিপাক ক্রিয়ার হার কতটা, এটা একটা অন্যতম ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। সেটা হচ্ছে কি কিন্তু আমাদের 12 to 18, বা তার ফিটনেস লেভেল কতটা, সেটার উপরে নির্ভর করে হচ্ছে গিয়ে আমাদের ব্রিদিং ফ্রিকোয়েন্সিটা বা ব্রিদিং এর রেটটা। অ্যান্ড দ্যাট রেট ইজ, তোমরা যদি কিচ্ছু নয় খুব সহজে কি করতে হবে, এটার ব্রিদিং ফ্রিকোয়েন্সি বা কি করে কাউন্ট করা হয় যন্ত্রপাতি ছাড়া, একটা খুব পাতলা কাগজ, মানে ওই ধরো বাসের টিকিটের মতো একটা টিকিটকে তুমি যদি নাকের একটু টিকিটটা যদি পাতলা কাগজের হয় আরো ভালো হয়, সেইটাকে যদি তোমরা নাকের সামনে ধরো, ঠিক নাকের ঠিক নিচে একদম কাছে,
দেখবে কতবার সেই টিকিটের বা কাগজটা নিচের দিকে নেমে যাচ্ছে। কারণ আমরা যতবার নিঃশ্বাস ছাড়বো ততবার ওই কাগজটার উপরে চাপ পড়বে বায়ুর এবং সেই কাগজটা নিচের দিকে নেমে যাবে। সেখান থেকে তোমরা ঘড়িতে এবং ঠিক 1 মিনিটে সে কতবার ওই কাগজটা নামলো ততবার হচ্ছে গিয়ে তার ব্রিদিং ফ্রিকোয়েন্সি বা ব্রিদিং এর রেট। এছাড়া আর কিভাবে জানা যায়? আরেকটা হচ্ছে কি খুব সহজ, যখন কেউ শুয়ে আছে বা কাউকে একজনকে যদি শুয়ে দেওয়া হয়, তার যদি আমি ব্রিদিং ফ্রিকোয়েন্সি জানতে চাই, আমি তার নাকের সামনে হাত বা কাগজ ধরতে চাইছি না, তাহলে কি করা হয়, তাকে বলা হয় যে একটা সমান একটা টেবিলের ওপরে বা বিছানার ওপরে শুতে, এবারে তোমাকে দেখতে হবে তার পেটটা কতবার ওঠানামা করছে। চেস্টের এক্সপ্যানশনটা হয়তো চোখে দেখে অতটা বোঝা না গেলেও কিন্তু পেটটা কতবার ওঠানামা করছে সেটাকে যদি 1 মিনিট ধরে কাউন্ট করা হয়, সেখান থেকেও তোমরা হচ্ছে গিয়ে পেয়ে যাবে কোন একজন স্বাভাবিক রেস্টিং অবস্থাতে তার ব্রিদিং ফ্রিকোয়েন্সি বা ব্রিদিং রেট কত। এইবারে আরেকটা জিনিস হচ্ছে, আমরা যখন দুটো নাসিকা গহ্বর তোমরা যখন পড়েছো, যে আমাদের একটা নাসারন্ধ্র একটা ডান দিকে রয়েছে আর একটা বাঁ দিকে রয়েছে। নাকের আমাদের গোটা সহজ কথায় দুটো গর্ত আছে পরিষ্কার, একটা হচ্ছে ডান দিকে আছে, একটা বাঁ দিকে আছে নাসাপথ পরিষ্কার নাসারন্ধ্র। তো কোনটা দিয়ে আমরা হচ্ছে গিয়ে বেশি আদান প্রদান করছি, সেইটা হচ্ছে গিয়ে একটা যোগা, আমাদের যে অ্যানসিয়েন্ট যোগা রয়েছে, যোগিক টেক্সট বা আমাদের যে বিভিন্ন পুরনো আয়ুর্বেদের বই রয়েছে, সেখানে একটা বিশেষ কথার উল্লেখ রয়েছে, তোমাদের হয়তো শুনে ভালো, যে আমরা দুটো নাকের নাসিরন্ধ্র দিয়ে সমান হারে হচ্ছে গিয়ে নিঃশ্বাস ছাড়ি না সব সময়। দিনের একটি বিশেষ সময় বা আমাদের মানসিক স্বাস্থ্য বা আমরা কি ধরনের স্টেটে রয়েছি তার উপর নির্ভর করছে হচ্ছে কি আমাদের কোন দিক দিয়ে বেশি পরিমাণে হাওয়া বেরোবে, ডান দিকের নাসারন্ধ্র দিয়ে নাকি বাঁ দিকের নাসারন্ধ্র দিয়ে। এই প্রত্যেকটা জিনিসই শারীরবৃত্তীয় ভাবে হাইলি রেগুলেটেড। কে রেগুলেট করে? আমাদের মস্তিষ্ক এবং আমাদের স্নায়ুতন্ত্র। খুবই ইন্টারেস্টিং এটা এরিয়া। সেই জায়গাটাতে আমরা আলোচনা করব মেইনলি আমরা স্নায়ুতন্ত্র কিভাবে আমাদের এই নিঃশ্বাস এবং প্রশ্বাসের প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এক্স্যাক্টলি তাহলে সেটা কিভাবে হয়, প্রথমেই আসছি, একটুখানি তোমাদের হয়তো এটা ডিফিকাল্ট লাগতে পারে শুনে, কিন্তু চেষ্টা করো যদি কারোর কোনো কোশ্চেন থাকে ইউ ক্যান আস্ক। ওকে, প্রেজেন্টেশনটা যখন আমি অফ করে দেবো তখনও জিজ্ঞেস করতে পারো, তাহলে তোমরা কি বলছো আমারও শুনতে সুবিধা হবে, বা তোমরা মাঝখানেও জিজ্ঞেস করতে পারো। সেই প্রপার্টিটাকে বলা হয়, মানে এই ঘটনাটাকে প্রথমে যা জানতে চাওয়া হয়, ইলাস্টিক রিকয়েল অফ লাংস। ফুসফুসের একটা ইলাস্টিক রিকয়েল ধর্ম আছে, প্রপার্টি বা ধর্ম। তোমরা যদি দেখো, ধরো তোমাদের হাতে একটা গার্ডার রয়েছে, ঠিক আছে, ওই প্লাস্টিকের মুখে বাঁধার জন্য বা জড়ানোর জন্য যে গার্ডারগুলো হয় রাবারের, সেই গার্ডারটার কিন্তু স্বাভাবিক ধর্ম কি, সে কিন্তু একদম রিল্যাক্স স্টেটে যদি কোনো না টানাটানি করা হয় তার যা আকার হবে, তোমরা ওটাকে গার্ডারটাকে ধরে টানলে, একটা বল প্রয়োগ করলে, টেনে ধরলে তখন সে ইলাস্টিকটা মানে সে বাড়লো লম্বায়, কিন্তু যেই ছেড়ে দেবে তার ধর্ম কি, সে আবার ছোট হয়ে যাবে। ঠিক একই ঘটনাটা ঘটে, এই একই ধর্মটা রয়েছে কার, আমাদের ফুসফুসের অ্যালভিওলাই গুলোর। আমাদের ফুসফুসের যে অ্যালভিওলাই আছে, আমাদের যে ফুসফুসের অ্যালভিওলাই আছে, সেই অ্যালভিওলাই গুলোর স্বাভাবিক ধর্ম কি, সব সময় চুপসে থাকা। যেমন একটা বেলুন থাকে, বেলুনের স্বাভাবিক ধর্ম কি, বেলুন কখনো চায় না যে আমি হচ্ছে গিয়ে ফুলে থাকবো সব সময়। বেলুনের স্বাভাবিক ধর্ম, যদি হাওয়া না থাকে ও সঙ্গে সঙ্গে চেষ্টা করবে হচ্ছে গিয়ে রিল্যাক্স স্টেটে, ওটা হচ্ছে সংকুচিত অবস্থায় থাকতে চাইবে। ঠিক একই ঘটনা, একই ধর্মটা রয়েছে আমাদের ফুসফুসের অ্যালভিওলাই গুলোর। আর ঠিক উল্টো ধর্মটা হচ্ছে গিয়ে আমাদের বক্ষ পিঞ্জরের। আমাদের যে বুকের খাঁচাটা রয়েছে, যে পাঁজরগুলো রয়েছে, তার সাথে যে পেশিগুলো যুক্ত রয়েছে, তার ধর্ম হচ্ছে সে সবসময় বাইরের দিকে থাকতে চায়, তাকে জোর করে সংকুচিত করতে হয়।
তাকে জোর করে ছোট করতে হয়। সে সবসময় চায় প্রসারিত অবস্থায় থাকতে, সেটা তার স্বাভাবিক ধর্ম। ফুসফুসের স্বাভাবিক ধর্ম, সে সবসময় চায় সংকুচিত অবস্থায় থাকতে। এই বুকের পাঁজর, বুকের ভেতরের যে চেস্ট ওয়াল রয়েছে, আমাদের যে বুকের পাঁজর এবং তার যে পেশিগুলো রয়েছে, তারা কি করছে, বাইরের দিকে ঠেলে বেরিয়ে থাকতে চায়। আর ফুসফুস চাইছে আমি সবসময় রিল্যাক্স হয়ে ঘুমোবার মতো, আমি একদম শান্ত হয়ে চুপসে থাকবো। এই দুজনের মধ্যে হচ্ছে ক্রমাগত যুদ্ধ চলে, এবং এই যুদ্ধটা হওয়ার ফলেই আমরা হচ্ছে কি আলটিমেটলি নিঃশ্বাস প্রশ্বাসের প্রক্রিয়াটা চলছে। তাই জন্য নিঃশ্বাস প্রশ্বাসের প্রক্রিয়াটা কিন্তু সবসময় অ্যাক্টিভ প্রসেস বলা হয় না। অ্যাক্টিভ মানে যে প্রক্রিয়াটা পুরোপুরি স্নায়ুতন্ত্র বা কোনো হরমোন নিয়ন্ত্রণ করছে। ফুসফুসের আমরা যে হাওয়া নেব বা হাওয়া ছাড়বো নাক দিয়ে বা মুখ দিয়ে, নিঃশ্বাস এবং প্রশ্বাস প্রক্রিয়াটা, এটা কিন্তু প্যাসিভ প্রসেস। প্যাসিভ প্রসেস মানে কোনো স্নায়ুতন্ত্র ডাইরেক্টলি কিন্তু ফুসফুসের ওপরে গিয়ে সহজে কাজ করছে না। আমরা যে স্বাভাবিক অবস্থায়, তোমরা এতক্ষণ ধরে যে কতবার নিঃশ্বাস প্রশ্বাস প্রক্রিয়া করেছো, ধরে নাও তোমাদের যদি গড়ে 10টাও ব্রিদিং ফ্রিকোয়েন্সি হয়ে থাকে, অলমোস্ট আধ ঘন্টা ক্লাস হতে চললো 30 মিনিট। 30 মিনিটে যদি 10বার করেও তোমরা ইনহেল এবং এক্সেল করে থাকো, তাহলে এতক্ষণে ভাবো তোমরা 300বার একবার কমপ্লিট নিঃশ্বাস নিয়ে সেটাকে ছেড়েছো, প্রায় 300বার এই 30 মিনিটের মধ্যে। তাহলে এই 300বার কি এমন পদ্ধতি আমাদের শরীরের মধ্যে হলো যে আমি 300বার নিজের অজান্তেই নিঃশ্বাস প্রশ্বাস নিলাম এবং নিঃশ্বাস ছাড়লাম। আমি কি নিজে নিজে ভেবেছিলাম যে আমি এখন চলো এইবারে আমি নিই, এখন আমি ছাড়বো? একদমই করিনি। আমাদের অটোমেটিক্যালি আমরা বসে থাকা অবস্থাতেও কিন্তু আমাদের আনকনসাস মাইন্ডেও ইনভলান্টারি আমরা স্বতঃপ্রণোদিত হয়েও কিন্তু আমরা শ্বাস প্রশ্বাস নিই না। স্বতঃপ্রণোদিত হয়ে আমরা শ্বাস প্রশ্বাস কখন নিই? যখন আমরা খেলে এলাম, আর পারছি না, তখন হচ্ছে গিয়ে জোরে জোরে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি। বা আমরা বেলুন ফোলানোর চেষ্টা করছি, তখন আমরা স্বতঃপ্রণোদিত হয়ে অনেকটা হাওয়া বুকের মধ্যে ভরে নিয়ে বেলুনের মধ্যে প্রেসার দিয়ে পাঠানোর চেষ্টা করছি, তখন আমরা স্বতঃপ্রণোদিত হয়ে শ্বাস প্রশ্বাস প্রক্রিয়াটাকে নিজে থেকে কন্ট্রোল করছি। বাকি সময় কিন্তু আমাদের শরীর নিজেদের অজান্তেই কিন্তু শ্বাস প্রশ্বাস প্রক্রিয়াটা চালিয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি। ঠিক আছে? তাহলে এই ঘটনাটা কিভাবে হয়? এই কারণে এটাকে বলা হয় প্যাসিভ প্রসেস। কি হয়? ইনহেলেশন এবং এক্সহেলেশনটা দেখো প্যাসিভ প্রসেস। এটা একটা বেলজারের পরীক্ষা দিয়ে খুব সহজভাবে হচ্ছে কি বিজ্ঞানীরা পরীক্ষা করেছিলেন। ঠিক একটা কি করেছিলেন, একটা গ্লাসের টিউব, একটা স্ট্রয়ের মতো পাইপ হচ্ছে কি নিয়ে নাও, জারের নিচের দিকে একটা বেলুনের পর্দার মতো লাগানো আছে, ঠিক আছে? আর ঠিক দুটো পাইপের মুখে দুটো বেলুনকে খুব টাইট করে বাঁধা আছে, যাতে মুখটা দিয়ে কোনোভাবে লিক করে হাওয়া না ঢুকতে পারে। আর ওপরে একটা কর্ক দিয়ে পুরোপুরি বায়ুরুদ্ধ করা আছে, ঠিক আছে, যাতে কোনো হাওয়া লিক না করতে পারে। এবারে বিজ্ঞানীরা কি করলেন, ইন্টারেস্টিংলি, এটা ধরে এখন একটা স্বাভাবিক অবস্থায় রয়েছে। এবারে এই পর্দাটাকে ধরে ওনারা নিচের দিকে টানলেন। টানার ফলে ওনারা দেখতে পেলেন হঠাৎ করে বেলুনগুলো ফুলে গেল। বেলুনগুলো কি হলো? ফুলে গেল। বেলুনের ওপরে কিন্তু টেনে ফোলাতে হলো না, বা এখান থেকে কিন্তু জোর করে হাওয়া পাঠাতে হলো না। এই জায়গাটা দিয়ে এখান থেকে কিন্তু জোর করে হাওয়া পাঠাতে হলো না। হঠাৎ করে দেখা গেল যে বেলুনগুলো ফুলে উঠলো। মানে এখান থেকে আমি জোর করে হাওয়া পাঠাচ্ছি না, জোর করে হাওয়া যে পাঠাবো সেটা পাঠালাম না, কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে বেলুনটা ফুলে উঠলো। তার মানে কি, বিজ্ঞানীরা বললেন আমাদের যে শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়াটা, সেটা আমাদের এই যে বক্ষপিঞ্জরের মধ্যে, আমাদের বুকের পাঁজরের নিচে যে আমাদের যে চেস্ট ক্যাভিটি রয়েছে, যে গহ্বরটা রয়েছে, ক্যাভিটি বোধহয় খুব সম্ভবত গহ্বর, যে আমাদের যে খাঁচার মধ্যে, সেইখানে বায়ুর চাপ, সেটা বেসিক্যালি হচ্ছে গিয়ে ডিপেন্ড করছে কিসের ওপরে? এয়ার, খুব একটা ভালো লেখা নয় কিন্তু, এয়ার প্রেশার মানে বায়ুর চাপ কতটা। সেই বায়ুর চাপ যদি কমে যায় এর ভেতরে, কেন কমলো? কারণ এটাকে টেনে নামানো হয়েছে, আয়তন বেড়ে গেছে, কিন্তু বায়ু তো ভেতরে নেই। তাহলে সেই জায়গাটা, শূন্যস্থানটা পূরণ করার জন্য বায়ু কোথা থেকে আসবে? বাইরে থেকে হাওয়াটা ঢুকবে। ঠিক আমাদের বুকের মধ্যেও এই ঘটনাটা ঘটে। এই ঘটনাটা হচ্ছে জন্য এইখানে ধরে নাও আমাদের যে চেস্ট ক্যাভিটি রয়েছে, দুদিকে দুটো লাংস রয়েছে, আমাদের যে দুদিকে দুটো লাংস রয়েছে,
তার চারপাশে যে চেস্ট ক্যাভিটি, এই চেস্ট ক্যাভিটিটা কি হয়, বাইরের দিকে প্রসারিত হয়। আমাদের যে বুকের খাঁচাটা যখন বাইরের দিকে প্রসারিত হয়, আর এখানে যখন আমাদের যে মধ্যচ্ছদা রয়েছে, যেটাকে ইংলিশে ডায়াফ্রাম বলে, সেই ডায়াফ্রামটা যখন নিচের দিকে নেমে আসে, তখন এখানে মাঝখানে কি হয়, শূন্যস্থানের সৃষ্টি হয়। তখনই সঙ্গে সঙ্গে হচ্ছে কি হাওয়া কি হয়, ভেতর দিকে ঢুকতে শুরু করে। আবার যেই সংকোচনটা ছেড়ে আবার এই প্রসারণটা, এর প্রসারণ এবং ডায়াফ্রামটা যদি ডায়াফ্রামটা এবারে বুকের খাঁচাটা ভেতর দিকে ঢুকে আসতে চাইছে, কিছু পেশি কাজ করছে, বুকের খাঁচাটা পাঁজরটা ভেতর দিকে ছোট হয়ে আসছে, এবারে সংকুচিত হচ্ছে কিছু পেশি, সেটা আমি পরের দিনকে বলবো। এবং ডায়াফ্রামটা বা মধ্যচ্ছদাটা ওপর দিকে উঠে এলো, মানে ধরে নাও এখান থেকে এই জায়গায় চলে এলো, আর বুকের পাঁজরটা এই জায়গাতে চলে এলো, যেটা কালো রঙের দাগ দিয়ে দেখালাম। তাহলে কি হলো, তখনই দেখা গেল কি হলো, এইখানে চাপ বেড়ে গেল। যেই চাপ বেড়ে গেল, তখন কি হচ্ছে, ফুসফুসের মধ্যে যে হাওয়াটা রয়েছে, সেই হাওয়াটা বাইরে বেরিয়ে যাচ্ছে, সেই হাওয়াটা বাইরে বেরিয়ে যাচ্ছে। তো এই একটা প্রসেসে হচ্ছে কি আমাদের শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়াটা চলছে। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট দিনকে আমরা একটুখানি আরেকটু এটা নিয়ে ডিটেলে আলোচনা করব, এবং সেখানে কোন ল কাজ করছে, এই লটাকে বলা হচ্ছে, তোমরা জানো নিশ্চয়ই, এটা হচ্ছে গিয়ে বয়েলস ল। এই বয়েলস ল, বয়েলস কি বলছেন, বিজ্ঞানী বয়েলস, তোমরা হয়তো ফিজিক্সে বা ফিজিক্যাল সায়েন্সে হচ্ছে গিয়ে বয়েলস ল, চার্লস ল তোমরা হয়তো পড়েছো বা পড়বে। এটা হচ্ছে কি গ্যাস ল। গ্যাস ল এর মধ্যে বয়েলস ল এবং চার্লসের সূত্র এবং বয়েলসের সূত্র আসে। সেখানে কি, একটা নির্দিষ্ট জারের মধ্যে ধরে নাও 1 লিটার, তার যদি প্রেসার হয় 1 atm, আমি যদি খুব জোরে চাপ দিই, চাপ দিয়ে পিস্টনটাকে যদি চেপে দিই, তাহলে কি হবে, ভেতরে কিন্তু আমার চাপ বেড়ে গেল, কিন্তু চাপ বাড়বে এবং আয়তনটা অর্ধেক হয়ে গেছে। দেখো আয়তনটা যদি আমি অর্ধেক হয়ে যায়, 1/2 লিটার হয়ে গেল, প্রেসারটা 2 হয়ে যাবে। তো বয়েলসের সূত্র বেসিক্যালি যেটা বলছে যে ভলিউম অফ গ্যাস, গ্যাসের যে আয়তন, সেটা হচ্ছে গিয়ে চাপের সাথে ব্যস্তানুপাতে সম্পর্কিত। ঠিক আছে, ঠিক উল্টো, পি, এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে, প্রেসার আর ভলিউমের সম্পর্কটা হচ্ছে ঠিক উল্টো, সমানুপাত নয়, এটা হচ্ছে গিয়ে ব্যস্তানুপাতে যুক্ত। তো আজকের মতো এই পর্যন্তই। কারোর কোনো কোশ্চেন বা জিজ্ঞাসা আছে? নেক্সট দিনকে আমরা কোন কোন পেশি যুক্ত এই শ্বাস প্রশ্বাস প্রক্রিয়াটার সাথে, কোনটা নিচের দিকে নেমে আসছে, মধ্যচ্ছদাটা কেন নেমে আসছে, বা বুকের পাঁজরগুলো বা তার সাথে যুক্ত যে মাংসপেশিগুলো, সেটা কখন বাইরের দিকে, তারা কখন সংকুচিত হচ্ছে, তারা কখন প্রসারিত হচ্ছে, কোন মাংসপেশিটা সংকুচিত এবং প্রসারিত হলে আমরা কখন ইনহেল করব, কখন নিঃশ্বাস ছাড়বো, বা কখন প্রশ্বাসটা নেব। তো এই ঘটনাগুলো হচ্ছে গিয়ে প্রশ্বাস এবং নিঃশ্বাসের সাথে যুক্ত ঘটনাগুলো আমরা নেক্সট দিনকে হচ্ছে গিয়ে আলোচনা করব। ওকে, আজকের মতো এই পর্যন্তই। এনি কোশ্চেন্স, এনি ডাউট, এনিওয়ান? তোমরা কি বুঝতে পেরেছো কি ঘটনাটা ঘটলো? আমাদের কিন্তু সবসময় জেনে রাখবে, হৃৎপিণ্ড যে কাজ করে, হৃৎপিণ্ডের ওপরে কিন্তু ডাইরেক্ট স্নায়ুতন্ত্র কাজ করে, কারণ হৃৎপিণ্ডের গায়েতে কি রয়েছে, এসএ নোড রয়েছে, এভি নোড রয়েছে। কিন্তু ফুসফুসের ওপরে কিন্তু কেউ নেই ডাইরেক্টলি, কোনো নিউরন ফুসফুসের ওপরে নেই। আরেকটা অঙ্গের কথা চিন্তা করো, তোমরা লাঞ্চের পরে, মানে টিফিন টাইমের পরে, এটা বোধহয় ফার্স্ট ক্লাস, রাইট? টিফিনের পরে যদি এটা প্রথম ক্লাস হয়, তোমরা টিফিনে কিছু না কিছু খেয়েছো, সেই খাবারটা হয়তো চেবানোর পরে সেটা পাকস্থলিতে গেছে, পাকস্থলীর পেশিগুলো এখন সংকোচন আর প্রসারণ হচ্ছে, সংকোচন হচ্ছে, প্রসারণ হচ্ছে। এই সংকোচন প্রসারণটাও কিন্তু স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয় ডাইরেক্টলি, কারণ পেশির গায়েতে কিছু নিউরন থাকে, স্নায়ুকোষ থাকে। কিন্তু ফুসফুসের অ্যালভিওলাই এর গায়েতে কোনো স্নায়ুকোষ থাকে না, কোনো নিউরন অ্যালভিওলাইকে বলে না, নাও এবারে তুমি সংকুচিত হও, নাও এবারে তুমি প্রসারিত হও, কখনো হয় না। এমন একটা প্রক্রিয়া চলে যার ফলে আমাদের অটোমেটিক্যালি অ্যালভিওলাই গুলো ফুলে ওঠে, আবার চুপসে যায়। এটা নিয়ে আমরা নেক্সট দিনকে আলোচনা করব। ওকে, আজকের মতো এই পর্যন্ত। থ্যাংক ইউ এভরিওয়ান। এনিবডি হ্যাজ এনি কোশ্চেন? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন?
if no, then you can leave. Okay, thank you everyone. Bye bye.